আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনুভবে তুমি গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আসিফ আয়াতের কাছে গিয়ে কানে কানে বলল, বাহ, ভালোই নাটক করলে তো। আয়াত আসিফের দিকে অশ্রু ভেজা চোখে তাকালে আসিফ শয়তানি হাসি দিয়ে সেখান থেকে কাজের পাশে গিয়ে বসে পড়ে। আয়াতকে ডাকলেও আয়াত চুপচাপ গিয়ে বসে পড়ে। বিয়েটা হয়ে গেল, এখন তারা স্বামী স্ত্রী। তার মা বিয়ে হয়ে যাওয়ার পর আর এক মিনিটও দাঁড়ায়নি, ছোট ভাইটাকে নিয়ে চুপচাপ বেরিয়ে যায়। আয়াত পিছনে যেতে নিলে আসিফ ওর হাত ধরে ফেলে, তারপর একটানে কোলে তুলে নেয়। আয়াত বারবার ছোটানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। আয়াত বলল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নামান আমাকে, আমাকে নামাতে বলছি। আসিফ কোনো কথার উত্তর না দিয়ে সোজা বেডরুমে নিয়ে গেল। বেডরুমটা এতক্ষণের মাঝে নতুন রূপ ধারণ করেছে, চারিদিকে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আয়াতকে ধপ করে বেডের উপর ফেলে দেয়, তারপর নিজের শেরওয়ানিটা খুলতে লাগে। আয়াত ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আপনি কি করতে যাচ্ছেন? আমি আপনাকে ভালোবাসি না। আসিফ বলল, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আর কতটা ভালোবাসি তার প্রমাণ আজকে আমি তোমাকে দিব। আসিফ আয়াতের দিকে এগোতে লাগলো। আয়াত পিছাতে পিছাতে একদম বেডের সাথে লেগে গেল। আসিফ তার একদম কাছে গিয়ে গালে হাত দিল, তারপর ঘাড়ে আর গালে স্লাইড করতে লাগলো। আয়াত কেঁপে উঠলো, তারপর আসিফকে সরিয়ে উঠতেই যাবে, তার আগেই তার হাতটা ধরে ফেলে। এইবার আসিফকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে বলে ওঠে, আপনি যা করতে যাচ্ছেন তা কখনোই হবে না, আমি আপনাকে কখনোই মেনে নিতে পারবো না। আসিফ বলল, তোমার মানা না মানাতে আমার কিছুই যায় আসে না, আমি মানলেই চলবে। আসিফ এই বলে আয়াতের কাছে যেতে নিলে আয়াত বলে, তার মানে আপনি আমার সাথে জোর খাটাবেন? আসিফ বলল, সি, এসব কি বলে? বউয়ের সাথে জোর কেন খাটাবো? তাকে ভালোবাসবো, কামন বেবি। আবার যেতে নিলে আবার বলে, আপনি আমার কাছে আসলে আমি কিন্তু চিৎকার করব। আসিফ এবার হেসে বলে, আচ্ছা ঠিক আছে করো, তাতে কি মনে করছো? তোমাকে কেউ বাঁচাতে আসবে? কেউ আসবে না, কারণ এই বাড়িতে আমি আর আমার লোক ছাড়া কেউ থাকে না, আর যারা আছে তারা ভাববে তুমি এনজয় করছো। আসিফ শয়তানি হেসে দিয়ে আয়াতের কাছে চলে গেল। আয়াত পিছিয়ে যাবার আগেই তাকে নিজের সাথে মিশিয়ে নিল আসিফ। ঠোঁটজোড়া দখল করার আগেই মুখ সরিয়ে নেয় আয়াত। আসিফ একটা শয়তানি হাসি দিয়ে আয়াতকে কোলে তুলে বেডে নিয়ে শুইয়ে দেয়। আয়াতকে শুয়ে নিজেও তার উপর শুয়ে পড়ে। আয়াত হাত দুটো নিজের হাত দিয়ে আটকে দেয়, তারপর ঠোঁটগুলো দখল করে নেয়। এভাবেই শুরু হয় আয়াতের উপর অত্যাচার। কি হচ্ছেটা কি? তুমি কি দরজা খুলবে নাকি আমি দরজা ভেঙে তোমাকে বের করব? আসিফের হুঙ্কারে আয়াত অতীত থেকে ফিরে এলো। বাইরে অনেকটাই আলোকিত, তার মানে সকাল হয়ে গেছে। আয়াত তাড়াতাড়ি করে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে বাইরে আসলো। বাইরে আসতেই ওর গালে একটা থাপ্পড় পড়ে গেল। আসিফ রেগে বলল, সেই কখন থেকে ডেকে যাচ্ছি, তোমার কানে কথা যায় না নাকি? তুমি মনে করছো ওয়াশরুমে তুমি লুকিয়ে থাকলে আমি তোমাকে খুঁজে পাবো না? এটা ভুল। পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করে আনবই। আসিফ চিৎকার করে কথাটা বলল। আয়াত আসিফের কথাগুলো শুনে ভয়ে কেঁদে দিল। আয়াতকে এভাবে কাঁদতে দেখে আসিফ পাগল হয়ে গেল। যখন মনে হলো সে আয়াতের গালে হাত তুলেছে, সাথে সাথেই সে দেয়ালে নিজের হাতে ঘুষি মারে। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তারপর আয়াতের কাছে গিয়ে তার গাল ধরে বলল, সরি আয়াত, আমি বুঝতে পারিনি, দেখি কোথায় লেগেছে। আয়াত আর কথা না বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এমনি সে রাতের ব্যথায় এখনো ঠিকমতো হাঁটতে পারছে না, আর এখন আসিফ ওকে মারলো। নিচে নেমে কান্নায় ভেঙে পড়লো আয়াত। সে আর পারছে না, এই কয়েকদিনে ওর জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। যখনই ইচ্ছা হয় তখনই নিজের চাহিদা মেটাতে ঝাঁপিয়ে পড়ে, একটা বার জিজ্ঞেসও করে না তার কি ব্যথা লাগে। সেই সময় আসিফ নিচে নামলো, কার সাথে যেন ফোনে কথা বলছে। না, আর আমি আজকে বাড়ি আসবো, আর আমার সাথে আরেকজন আসবে, বরণ ডালা রেডি রেখো, ঘরে নতুন মেহমান আসবে।
আসিফ আয়াতের দিকে তাকিয়ে কথাটা বলল। আয়াত নিজের চোখের পানি মুছে কিচেনের দিকে যেতে নিলেই আসিফ বলল, আজকে বাবা মায়ের সাথে দেখা করতে যাব, রেডি থেকো সন্ধ্যায়। আয়াত বলল, আপনার মা বাবা, আপনি দেখা করতে যাবেন কি যাবেন না সেটা আমি কি জানি, কিন্তু হ্যাঁ আমি যাব না, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। আসিফ বলল, ভালো করে বললাম শুনলে না, এখনো সময় আছে, সন্ধ্যায় ভালো করে রেডি হয়ে থেকো, নয়তো তারপর কি হবে সেটা তুমি ভালো করেই জানো। আয়াত বলল, নিজের আসল রূপে ফিরে আসবেন তাই তো? আপনি এর চেয়ে বেশি আর কি পারবেন? আপনি তো আমাকে এই জন্যই বিয়ে করেছেন তাই না? তো যখন ইচ্ছা আপনি তখনই সেটা করতে পারেন, আমি অনুমতি দিলেও আর না দিলেও। তাই আমি আর এখন ভয় পাই না। আসিফ বলল, নিজের মা ভাইয়ের ভয় তো ঠিকই আছে। আয়াত চলে যেতে নিলে আসিফের এমন কথা শুনে থমকে দাঁড়ায়। আসিফের দিকে তাকিয়ে দেখে ও শয়তানি হাসি দিচ্ছে, আর তারপর বলে, যদি তাদের প্রতি ভয় থাকে তাহলে আমি যা বলি তাই করতে হবে, নয়তো সোজা। আসিফ আর কিছু না বলে সোজা চলে গেল। আয়াত হাতের কাছে থাকা ফুলের টপটা নিচে ফেলে দিল। আসিফ পিছন ফিরে তাকিয়ে বলল, বাহ, শক্তি আছে। এটুকু বলেই চোখ টিপ দিয়ে নিচে চলে গেল। নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও ছোট ভাই আর মায়ের ভালো চেয়ে তাকে যেতে হবে। লেমন কালার শাড়িটা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়ছিল। তখনই আসিফ এসে তাকে পিছন থেকে জড়িয়ে নেয়। হঠাৎ করে এভাবে জড়িয়ে ধরায় হাত থেকে কাজলটা নিচে পড়ে গেল, আর চোখের কাজল কিছুটা লেপটে গেল। তাতে আয়াত অনেকটা রেগে গিয়ে আসিফকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, কি মনে করছেনটা কি? আপনি নিজেকে কি মনে করেন? কোনো সিনেমার হিরো মনে করেন নিজেকে? আসিফ বলল, কোনো সিনেমার না, আমি তোমার হিরো। আয়াত বলল, দ্যাটস সেট আপ, আপনি একটা অদ্ভুত সাইকো, আপনি একটা ভিলেন। আসিফ বলল, সব গল্পে ভিলেনরা খারাপ হয় না, কিছু গল্পে ভিলেনও ভালোবাসে। আসিফ আয়াতকে একদম নিজের সাথে মিশিয়ে আস্তে করে কথাটা বলল, তারপর আয়াতকে ছেড়ে দিয়ে নিচে চলে গেল। আয়াত মনে মনে কতগুলো গালি দিয়ে টিস্যু নিয়ে চোখ মুছতে লাগলো, তারপর রেডি হয়ে নিচে চলে গেল। আয়াতকে দেখতে পেয়ে আসিফ বলল, বাহ বাহ হলুদ পরি, কি আমাকে এই ভর সন্ধ্যাবেলায় পাগল করে ছাড়বে? আয়াত বলল, হোয়াট? আসিফ বলল, তোমার ঠোঁটগুলোতে লিপস্টিক দিলে যে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আসিফের কথা শুনে আয়াত সাথে সাথেই ঠোঁট থেকে লিপস্টিকটা মুছে ফেলে তারপর বলে, হয়েছে, এখন থেকে লিপস্টিক দিব না, তাহলে হয়তো আপনার থেকে একটু হলেও শান্তি পাবো। আসিফ বলল, কিন্তু তোমার নাভিটা তো আমাকে আরো বেশি কাছে টানছে। আসিফ আয়াতের নাভির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে কথাটা বলল। আয়াত কথাটা শুনে নিজের পেটের দিকে তাকিয়ে দেখে তার নাভি দেখা যাচ্ছে। সে টান দিয়ে নাভিটা ঢেকে নিল, তারপর চোখ বড় বড় করে বলল, আপনি কি চান আমি কি আপনার সাথে না যাই? আসিফ বলল, নো নো। আয়াত বলল, তাহলে এইসব আজে বাজে কথা রেখে চলুন, আমার শরীর ভালো লাগছে না। আসিফ বলল, কি হয়েছে তোমার, জড়াচ্ছে নাকি, বলো আমাকে। আরে চুপ করে আছো কেন, বলো আমাকে। আসিফ আয়াতের কাছে গিয়ে পাগলের মতো করতে লাগলো। আয়াত কিছুটা অবাক হয়ে গেল, যে একটা মানুষ রাতে এতটা হিংস্র হয়ে যায় সেই মানুষটাই এখন এতটা পাগলের মতো করছে। আয়াত একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপনি যা করেন তারই কোনো এক ব্যথা, আর আমি মরে গেলেই বা আপনার কি? আপনার তো শুধু আমার শরীরটাই চাই। আয়াত আর একটা কথা না বলে আসিফের থেকে নিজেকে ছাড়িয়ে বাইরে চলে গেল। আসিফ নিজের উপর রাগ করে সোফায় লাথি মারে, তারপর বের হয়ে চলে যায়। গাড়িতে কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। আয়াত বাইরে তাকিয়ে আছে, বাতাসে চুলগুলো উড়ছে, তাতে ল্যাম্পপোস্টের আলোগুলোতে তাকে এক অদ্ভুত মায়াবী লাগছে। আসিফ চাইলেও তার থেকে চোখ সরাতে পারছিল না, কিন্তু আয়াত আসিফের দিকে ফিরতেই আসিফ চোখ সরিয়ে ফেলে। আসিফের গাড়ি তাদের বাড়ির ভিতরে ঢুকতে লাগলো। আয়াত অবাক হয়ে সবকিছু দেখতে লাগলো। বাহির থেকে একদম একটা রাজপ্রাসাদ এর মতো দেখতে, তার সাথে নানা রকমের লাইটিং করা। গাড়িটা থামলো, আসিফ গাড়ি থেকে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর এসে আয়াতের দরজা খুলে আয়াতের দিকে হাত বাড়িয়ে দেয়। আয়াত হাতটা না ধরেই নেমে আসে, তারপর শাড়ি ঠিক করতে থাকে। তখন আসিফ বলে, মাথায় কাপড়টা দিয়ে নাও, মা ড্রয়িং রুমে আছে। আয়াত আসিফের কথা মতো মাথায় কাপড় দিয়ে দিল, তারপর আসিফের পিছন পিছন গিয়ে দাঁড়ালো। বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে আয়াতের মনে হলো সে কোনো এক রাজপ্রাসাদে। সে চারপাশটা ভালো করে দেখতে লাগলো। হঠাৎ করে কেউ একজন চিৎকার করে ওঠে, দাঁড়াও। আসিফ থমকে দাঁড়ায়, আয়াতও কিছুটা ভয় পেয়ে যায়। আসলে ধমকটা দিয়েছেন আসিফের মা, মিসেস শাহনাজ। আসিফ তার নিজের মাকে অনেক ভয় পায়। আস্তে আস্তে আসিফের মা আসিফের সামনে এসে দাঁড়ায়। মিসেস শাহনাজ আয়াতের উদ্দেশ্য করে বলল, কার সাথে করে নিয়ে এসেছিস? আসিফ বলল, মা আসলে। মিসেস শাহনাজ বলল, কি মামা করছিস, যা বলবে বলো।
আসিফ বলল, আয়াত আমার স্ত্রী, তোমার ছেলের বউ। আসিফের কথা শুনে মিসেস শাহনাজ অবাক হয়ে যায়। ওনার পাশে এসে আসিফের বোন ফারিন দাঁড়ায়। ফারিন বলল, ভাইয়া তুই এইগুলো কি বলছিস, তোর মাথা ঠিক আছে? আসিফ বলল, আমি যা বলছি সত্যিই বলছি, আমি আয়াতকে বিয়ে করেছি, ও আমার স্ত্রী। মিসেস শাহনাজ বলল, আসিফ তুই এখানে বস, আমি আয়াতকে আমার রুমে নিয়ে যাচ্ছি, ওর সাথে আমার কিছু কথা আছে। ফারিন, আয়াতকে আমার রুমে নিয়ে আয়। এই বলে মিসেস শাহনাজ চলে গেলেন। আসিফ অবাক হয়ে গেল, কি এমন কথা বলবে যা বলার জন্য আয়াতকে উপরে ডাকলো। আয়াতও একই কথা ভেবে ভয় পাচ্ছে। সে আসিফের দিকে তাকালেই আসিফ একটা জোরপূর্বক হাসি দেওয়ার চেষ্টা করে। ফারিন বলল, চলো আমার সাথে। আয়াত ফারিনের পিছু পিছু গেল। মিসেস চৌধুরী ওনার রুমে উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আয়াত ভয়ে ভয়ে রুমের ভিতরে ঢুকলো। ফারিন বলল, মা নিয়ে এসেছি। মিসেস শাহনাজ বলল, তুই নিচে যা, আসিফ যেন রুমের আশেপাশেও না আসে। ফারিন বলল, আচ্ছা মা। ফারিন এই কথা বলে চলে গেল। মিসেস শাহনাজ বলল, কি যেন নাম তোমার? আয়াত বলল, আয়াত। মিসেস শাহনাজ বলল, কি করো তুমি? আয়াত বলল, অনার্স প্রথম বর্ষে আছি। মিসেস শাহনাজ বলল, বাবা মার পরিচয়? আয়াত বলল, মা হাবিবা চৌধুরী, কিছু করেন না। বাবা সূর্য চৌধুরী, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। মিসেস শাহনাজ বলল, ও তাই আমার ছেলেকে ফাঁসালে? তোমাদের মতো মেয়েদেরকে আমার খুব ভালো করেই জানা আছে, টাকার লোভে তোমরা কি কি করতে পারো তা আমি জানি। তো আমার ছেলেকে কি দিয়ে ইমপ্রেস করলে? মিসেস শাহনাজের কথা শুনে আয়াতের অনেক রাগ উঠে গেল, কিন্তু তা কন্ট্রোল করে বলল, এইসব প্রশ্ন আমাকে না করে আপনার ছেলেকে করবেন। আপনি হয়তো বাইরের মেয়েদেরকেই চিনেন, কিন্তু নিজের ঘরের ছেলেদেরকে আজও চিনতে পারলেন না। মিসেস শাহনাজ বলল, বা তেজ আছে দেখা যাচ্ছে। যাই হোক, কত টাকা দিলে তুমি আমার ছেলের থেকে দূরে সরে যাবে বলো? 1 লাখ, 2 লাখ, 4, 7, 10 লাখ? আয়াত বলল, ব্যাস অনেক হয়েছে। আপনি আমাকে কি মনে করছেন আমি ঠিক ভালো করেই বুঝতে পারছি। আর আপনি একটা কথা খুব ভালো করেই শুনুন, কোনো টাকাই আমার লাগবে না, আপনি আপনার ছেলেকে আমার থেকে সরিয়ে নেন, এটাই আপনার কাছে আমার একটা অনুরোধ রইল। আয়াত হাত জোর করে কথাটা বলল, তারপর মাথা থেকে কাপড়টা সরিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। এইদিকে আসিফ পাগল হয়ে যাচ্ছে টেনশনে। মা আয়াতকে কি বলবে, মা কি মেনে নিবে? এইসব ভেবে ভেবে টেনশনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আয়াতকে নিচে নামতে দেখে আসিফ এক দৌড়ে তার কাছে যায়। আসিফ বলল, মা কি বলল? আয়াত বলল, তা আমাদের মাঝের কথা ছিল, আপনাকে যদি বলাই যেত তাহলে আপনাকে এখানে না রেখে আমাদের সাথে রুমেই ডাকতো। আয়াত এই কথা বলে সদর দরজার কাছে চলে গেল। সাথে সাথেই মিসেস শাহনাজ জোরে জোরে বলতে লাগলেন, কে কোথায় আছিস, বরণ ডালাটা নিয়ে আয়, আমি আমার একমাত্র পুত্রবধূকে ঘরে তুলবো। আয়াত ওনার কথা শুনে অবাক হয়ে যায়, মিসেস শাহনাজের দিকে তাকায়। এই মিসেস শাহনাজ আর রুমের ভিতরের মাঝে দিনরাত তফাৎ। মিসেস শাহনাজ আয়াতের কাছে এসে জড়িয়ে ধরে, তারপর আয়াতের কানে কানে বলে, তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম, আমার ছেলে কোনো ভুল মেয়েকে ঠিক করেনি তো? কিন্তু না, আমি ভুল ছিলাম, তুমি আমার ছেলের উপযুক্ত বউ আর এই বাড়ির উপযুক্ত ছোট গিন্নি। শেষের কথাটা আয়াতকে ছেড়ে দিয়ে একটু জোরেই বললেন। আসিফ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, তার মা এত সহজে আয়াতকে মেনে নিবে তাও নিজেও বুঝতে পারছে না। মিসেস শাহনাজ তাকে কাছে ডাকলো। আসিফ ওনার কাছে গিয়ে দাঁড়ায়। তারপর দুজনকে বাড়ির সদর দরজার বাইরে নিয়ে দাঁড় করিয়ে বরণ করানো হয়। বরণ শেষে আসিফ আয়াতের হাতটা ধরে নিজের মাকে সালাম করে নেয়। আয়াত অনেকটা হিসকা টান খেয়ে যায়, কিন্তু যখন সালাম করতে দেখলো তখন নিজের ইচ্ছেতেই সালাম করে। মিসেস শাহনাজ বলল, বেঁচে থাকো মা, তোমাদের সংসার যেন সুখের হয়। আসিফ বৌমাকে নিয়ে ঘরে আয়। ফারিন বলল, 1 মিনিট 1 মিনিট, এভাবে ঘরে ঢুকলে তো হবে না, একে তো না জানিয়ে বিয়ে করছিস, এখন আবার বকশিস না দিয়ে গৃহপ্রবেশ করবি, এটা তো হয় না। আসিফ বলল, আমার বউকে নিয়ে আমি গৃহপ্রবেশ করব, তোর তাতে কি? ফারিন বলল, তুই তোর বউকে নিয়ে যা ইচ্ছা করিস, তার আগে আমাকে আমার বকশিস বুঝিয়ে দে। আসিফ বলল, মা দেখছো? মিসেস শাহনাজ বলল, আমি তোদের মাঝে নেই। ফারিন বলল, দে টাকা দে, নয়তো বউ নিয়ে ভাগ। আসিফ বলল, আব্বে। আয়াত বলল, দিয়ে দিন না, মাত্র 20,000ই তো বলবে, ছোট বোনই তো, বিয়েতে তো 30,000 নিত, এখন না হয় 20,000ই নিল। ফারিন বলল, দেখছিস ভাবিও বলছে, যদিও আমি একটু কম বলতাম। আসিফের কথা থামিয়ে দিয়ে আয়াত কথাটা বলল। আয়াতের কথা শুনে আসিফ ওর দিকে তাকালে আয়াত একটা বাঁকা হাসি দেয়। আসিফও একটু বাঁকা হাসি এসে টাকাটা দিয়ে দেয়। তারপর কানে কানে কি যেন একটা বলে ফারিনকে। ফারিন একটু লজ্জা পেয়ে হাতে ইশারা করে চলে যায়।
আয়াত আসিফ একসাথে গৃহে প্রবেশ করে। আজকে আসিফ অনেক খুশি, কারণ সে যাকে এতদিন ভালোবেসে এসেছে আজকে তাকে পরিবারের সামনে নিজের বউ হিসাবে পরিচয় করাতে পেরেছে। যদিও আয়াত এখনো এই সম্পর্কটা মেনে নেয়নি, কিন্তু আসিফের দৃঢ় বিশ্বাস একদিন ঠিকই আয়াত এই সম্পর্কটা মেনে নিবে। মিসেস শাহনাজ আর আয়াত সোফায় বসে কথা বলছিল। আসিফ কিচেন থেকে আয়াতকে দেখছিল। যে ছেলে আগে মেয়ের দিকে একবারও ফিরে তাকাতো না, সে আজকে একজনকে পাগলের মতো করে ভালোবাসে। রাতের ডিনার টাইমে আসিফের বাবা মিস্টার রায়জাদা বাসায় আসলে মিসেস শাহনাজ সবটা খুলে বললেন। উনিও আয়াতকে মেনে নেয়। ডিনার শেষ করে মিস্টার রায়জাদা আর মিসেস শাহনাজ চলে যাওয়ার সাথে সাথেই ফারিন বলে, ভাইয়া ডান। আসিফ বলল, এত তাড়াতাড়ি করে ফেলছিস? ফারিন বলল, টাকার একটা লোভ আছে না? আসিফ বলল, লোভী মাইয়া কোথাকার। ফারিন বলল, হ। ফারিন মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আসিফ আয়াতের দিকে এগিয়ে যেতে লাগলো। আয়াত ভয় পেয়ে হেঁকসি দিতে লাগলো। আসিফ সাথে সাথে আয়াতের চুলের মুঠি ধরে ঠোঁট দুরা দখল করে নিল। আয়াত চোখ বড় বড় করে ফেললো। আর সে এতটাই অবাক হলো যে নিমিষেই হেঁকসি শেষ হয়ে গেল। আসিফ ঠোঁটগুলো ছেড়ে দিয়ে বলল, খাবারে কি যেন একটা কম পড়ে গিয়েছিল, তাই এই স্বাদটা নিয়ে মিটিয়ে নিলাম। আয়াত বলল, অসভ্য ইতর লুচ্চাম। আসিফ বলল, এই লাস্ট কথাটা কি বললে? আয়াত বলল, লুচ্চাম। আসিফ বলল, কে, আমি? আয়াত বলল, হ্যাঁ আপনি একটা লুচ্চাম। আসিফ বলল, তাহলে তো একটু লুচ্চামি করতেই হয়। এই বলে আসিফ আয়াতকে কোলে তুলে নেয়। আয়াত ছুটার জন্য নড়াচড়া করতে লাগলো। তাই আসিফ বলল, কোনো লাভ নেই, এখন শুধু দেখবা এই লুচ্চাটা কি করতে পারে। আর হ্যাঁ, যদি বেশি নড়াচড়া করো তাহলে কিন্তু কোল থেকে সোজা নিচে ছেড়ে দিব, তখন বুঝতে পারবে নড়াচড়ার ফল কি হয়। আয়াত আর কিছু করলো না, একদম চুপ হয়ে কোলে থাকলো, কারণ সে ভালো করেই জানে ওনার দ্বারা এই কাজটা খুব ভালো করেই সম্ভব। রুমের দরজা খুলে ভিতরে ঢোকার সাথে সাথেই উপর থেকে গোলাপের পাপড়ি পড়তে লাগলো। আয়াত অবাক হয়ে চারপাশে দেখতে লাগলো। সে আরো বেশি অবাক হয়ে গেল যখন সে বেডের দিকে তাকালো। পুরো বেডটা বাসর রাতের মতো করে সাজানো। সে এখন বুঝতে পারলো তখন ফারিন আর উনি কি নিয়ে কথা বলছিল। আসিফ আয়াতকে বেডে নিয়ে গিয়ে বসিয়ে দিল। আয়াতের কানের কাছে গিয়ে বলল, এই লুচ্চ মানুষটার সারপ্রাইজটা কেমন লাগলো আপনার? আয়াত বলল, খুবই বাজে। আসিফ বলল, ও তাই, তাহলে ভালো করে দেওয়ার চেষ্টা করি। আয়াত রাগে কথাগুলো বলছিল। আসিফ তার কথাগুলো বলে শয়তানি হাসি দিয়ে আয়াতের ঠোঁটের দিকে এগোতে লাগলো। তখনই আয়াত আসিফকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে রাগে জোরে চিল্লিয়ে বলে, আপনি নিজেকে কি মনে করেন? আর আমাকেই বা আপনি কি মনে করেন? কোনো খেলনা পুতুল আমি? আর আপনি সেই খেলনা পুতুলটার মালিক। যখন যেভাবে ইচ্ছা তখন ঠিক সেভাবেই চালাবেন। আপনার কি মনে হয় আপনি এইসব বিছানা, এইসব ফ্যামিলি ড্রামা করে আমার মন জয় করে নিতে পারবেন? পারবেন না, কারণ আপনার প্রতি আমার ঘৃণাটা দিন দিন বেড়েই যাচ্ছে। আপনি যখন আমার কাছে আসেন তখন আমার মনে হয় আমার পাশে একটা হিংস্র পশু আছে, যে কোনো সময় আমার উপর আক্রমণ করতে পারে। হ্যাঁ, এটাই সত্যি, আমি আপনাকে একটা হিংস্র পশু মনে করি। আসিফ বলল, এগুলো তোমাকে দেখানোর জন্য করেছিলাম যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। আয়াত বলল, আপনার দেখানো হয়েছে আর আমিও দেখে নিয়েছি। আপনি আমাকে নয়, বরং আমার শরীরটাকে ভালোবাসেন। আপনি একটাবার আমাকে স্পর্শ করার আগে আমাকে জিজ্ঞেস করে নিয়েছেন আমি তোমাকে স্পর্শ করব কিনা। আসিফ বলল, আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার বিয়ে করা স্ত্রী, তোমাকে ছুতে আমার কেন পারমিশন নিতে হবে? আয়াত বলল, বিয়ে? আপনি কোন বিয়ের কথা বলছেন? যে বিয়েটা মনে হাজারো ভয় রেখে করা হয়েছে, যেই বিয়েটা মা ভাইয়ের জীবনের জন্য মুখ থেকে কবুল বের করানো হয়েছে। আরে বিয়ে তো 3 কবুল বললেই বিয়ে হয়ে যায় না, বিয়েটা দুটো মনের মিলনের ফল হয়। আপনার সাথে আমার মনের কি চোখের মিলিত হয়নি এখনো, আর রইল বাকি স্পর্শ করার বিষয়। আচ্ছা, ওটা না হয় বাদ দিলাম, কিন্তু সেক্স, ওইটাতেও দুজনের পারমিশন লাগে। আপনি কি কখনো আমার পারমিশন চেয়েছেন? চাননি, বরং প্রতি রাতে আপনি আমাকে বৈধ ধর্ষণ করেছেন। হ্যাঁ, ধর্ষণ করেছেন। আসিফ বলল, আয়াত আমার কথাটা তো শোনো। আয়াত বলল, আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না, প্লিজ এইবার আমাকে একটু মুক্তি দিন, আমি আর পারছি না। আসিফ বলল, মুক্তিটা আমার থেকে তখনই মিলবে যখন আমি মরে যাব, নয়তো তুমি মরে যাবে। আয়াত বলল, তাহলে আমি মরে যাব, তাও আপনার পশুর থেকে মুক্তি পেতে চাই। আসিফ বলল, আয়াত
আয়াত কথাটা বলার সাথে সাথে আসিফ সামনে এগিয়ে যেতে নিলে আয়াত তার সামনে হাত বাড়িয়ে বলে, একদম না, আমার কাছে আসতে যাবেন না, তাহলে কিন্তু তার ফল মোটেও ভালো হবে না। আসিফ বলল, আচ্ছা আচ্ছা, আমি তোমার কাছে আসবো না, তুমি একটু শান্ত হও। আয়াত বলল, আমার চোখের সামনে থেকে চলে যান। আসিফ আর না দাঁড়িয়ে বারান্দায় চলে গেল। আয়াত ধপ করে নিচে বসে পড়ল। অজর কান্নায় ভেঙে পড়ল সে আর নিতে পারছে না এইসব। নিজের জীবনটাকে সে নিজাতে নষ্ট করে দিচ্ছে, কিন্তু সে আজকে আর পারছিল না। আজকে যদি এই কথাগুলো নিজের মাঝে আটকে রাখতো তাহলে হয়তো সে দম আটকে মারাই যেত। কিন্তু মনে মনে ভয় কাজ করছে, যদি আসিফ আবার তার হিংস্র রূপ ধারণ করে, তার উপর হামলে পড়ে, তখন কি হবে তার। এইসব ভাবতে ভাবতে বেডের সাথে হেলান দিয়ে কান্না করতে লাগলো। সকাল হয়ে গেছে। ভোরের আলো জানালা দিয়ে আয়াতের মুখের উপর পড়লো। মিটমিট চোখ খুলে তাকালো আয়াত। রাতে বেডের সাথে হেলান দিয়ে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছিল সে নিজেই জানে না। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। মাথায় হাত দিয়ে উঠে দাঁড়ালো। চারপাশটা ভালো করে দেখলো। রাতে যেমনটা ছিল ঠিক তেমনই। তাহলে কি কালকে রাতে আর আসিফ রুমে আসেনি, আয়াতকে কিছু করেনি? এইসব ভাবতে লাগলো আয়াত। কিন্তু উনি যদি ঘরেই না আসে তাহলে ভিতর থেকে দরজা লক কিভাবে? এইসব ভাবতেই বারান্দার দিকে চোখ গেল। কারো পা দেখা যাচ্ছে। আয়াত বারান্দায় গেল। আসিফ বেতের সোফায় হেলান দিয়ে নিচে শুয়ে আছে। চারপাশে সিগারেটের আধপোড়া অংশ পড়ে আছে। হ্যাঁ, কালকে রাতে আসিফ সিগারেট খেয়েছে, অনেক সিগারেট খেয়েছে। নিজের কষ্টটাকে সিগারেটের কালো ধোঁয়ায় উড়িয়ে দিতে চেয়েছিল। সে যে সত্যি আয়াতকে অনেক ভালোবাসে। সে ভেবেছিল হয়তো বিয়ে হয়ে গেলে সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু না, তাতে আয়াতের ভালোবাসা তো দূরে থাক, ঘৃণা আরও বেশি হয়েছে। আয়াত আসিফের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। ঘুমের মাঝে কতটা নিষ্পাপ লাগছে, কিন্তু উনি ঘুম ভাঙার পরেই যে আয়াতের কাছে একটা পশু হয়ে যায়। আসিফ নিজের চোখটা খুলে তাকালো। সামনে আয়াতকে দেখে অবাক হলো। আসিফ চোখ খুলে তাকানোর সাথে সাথে আয়াত রুমের ভিতরে চলে যায়। আয়াত ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে বেডের সব ফুলগুলো আসিফ নিজে টেনে টেনে নিচে ফেলে দিচ্ছে। বেড থেকে ফুল দিয়ে বানানো লাভটা এক টানে নিচে ফেলে দেয়। আয়াত কিছুটা অবাক হয়ে যায়। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসে নিজের চুল ঠিক করতে থাকে। সে সময় আসিফ আয়াতের দিকে একটা প্যাকেট বাড়িয়ে দেয়। আয়াত দেখেও না দেখার ভান করলে আসিফ বলে, মা এটা দিয়ে গেছে, বলছে এগুলো পরে নিচে যেতে। প্যাকেটটা ড্রেসিং টেবিলের সামনে রেখে ফুলগুলোকে একটা বড় ব্যাগে ভরে বাইরে চলে যায়। আয়াত প্যাকেটটা খুলে দেখে একটা কমলা কালারের শাড়ি, তার সাথে কিছু গহনা। সেগুলো সাইডে রেখে ফোনটা হাতে নিয়ে বাড়িতে কল দেয়। কল হচ্ছে কিন্তু কেউ ফোনটা ধরছে না। কয়েকবার দেওয়া সত্ত্বেও কেউ কলটা ধরেনি। ফোনটা রেখে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। তার চোখের চাউনি দূরের আকাশ ছুবে। তখনই কেউ এসে পিছনে দাঁড়ালো। আয়াত ভাবলো পেছনে আসিফ, তাই রাগে বলতে লাগলো, আপনি আবারও? পিছন ফিরে দেখে আসিফ না, ফারিন দাঁড়িয়ে আছে। ফারিন বলল, আরে আরে আমি আসলে মা পাঠিয়েছিল দেখতে তুমি রেডি হয়েছো কিনা, কিন্তু তুমি তো এখনো শাড়ি পরনি, একটু তাড়াতাড়ি করে রেডি হও, পাশের বাসার আন্টিরা আসতে শুরু করেছে, আসিফের বউ দেখবে বলে। আচ্ছা আমি এখন যাই, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসো। ফারিন চলে গেল। আয়াত একটা শুকনো হাসি দিল ফারিনের সাথে। তারপর শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। নিচে মিসেস শাহনাজ পাশের বাসার লোকগুলোর সাথে কথা বলছিল। ফারিন সবাই বিরক্ত হয়ে বসে তাদের কথা শুনছে আর ফোন টিপছে। আয়াত তাদের মাঝে নিচে নামতে লাগলো। ফারিন তার কাছে চলে গেল। তারপর আয়াতকে ধরে তাদের কাছে নিয়ে এলো। আয়াত বলল, আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাব দিল। মিসেস শাহনাজ বলল, বসো মা। আয়াত গিয়ে মিসেস শাহনাজের পাশে বসে পড়ল। ফারিনও আয়াতের পাশে বসে পড়ল। একটা মহিলা বলল, বা আসিফের বউটা তো একদম কমলা সুন্দরী। আরেকটা মহিলা বলল, আমাদের আসিফও কম কিসে, ওর জন্য যোগ্য হওয়ার জন্য এইরূপ কিছুই না। আরেকটা মহিলা বলল, এ কেমন সুন্দর হলো, আমার মেয়ে তো আরো বেশি সুন্দর। মহিলাটার কথা শুনে সবাই একটু জোরে হেসে দিল। তাতে করে উনি কিছুটা রেগে গেলেও তা প্রকাশ করেনি। মিসেস শাহনাজ হেসে হেসে বলেই ফেললো, তুমিও একটু সুযোগ পেলেই নিজের মেয়ের সুনাম আর তোমার ফ্যামিলির সুনাম গা শুরু করে দাও। মিসেস শাহনাজের কথা শুনে সবাই এখন জোরেই হেসে দেয়। আয়াত আর ফারিনও মুচকে হাসি দিয়ে দেয়, যার ফলে উনি কিছুটা লজ্জা পেয়ে যায়। তখনই কে যেন কলিং বেল বাজালো। ফারিন উঠে গিয়ে দরজা খুলে দিল। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। আসিফ ভিতরে ঢুকলো। ওনার পিছন পিছন আরো দুইজন লোক ঢুকলো। দুজনকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ ওরা দুজন হলো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।